আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম। আজকে আমি উপস্থিত হয়েছি রেজাউল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই পাঠ পরিচিতি। আগের মতোই আজকেও আমরা বেসিক ইলেকট্রিসিটি, যার কোড হচ্ছে 66711, পর্ব প্রথম, টেকনোলজি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রোমেডিক্যাল, অধ্যায় 4, যার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটের ধারণা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1, 2, 3 অধ্যায় শেষ করে ফেলেছি। আজকে 4 অধ্যায় উপস্থিত হয়েছি। তোমরা আমাকে শুনতে পারতেছো কি না একটু আমাকে কমেন্ট করে কনফার্ম করো। একই সাথে কে কোথায় থেকে আমাকে শুনতেছো কমেন্ট করে আমাকে জানাও। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা 1, বৈদ্যুতিক সার্কিট কি এবং এর প্রকারভেদ সহ জানতে পারবে। 2, সিরিজ ও প্যারালাল সার্কিটের মধ্যে পার্থক্য করতে পারবে। 3, সিরিজ ও প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। 4, আদর্শ সার্কিটের উপাদান আলোচনা করতে পারবে। তো শুরুতেই বৈদ্যুতিক সার্কিট অথবা ইলেকট্রিক সার্কিট। তোমরা এখানে একটা চিত্র দেখতেছো। এই যে রেড, এটা হচ্ছে একটা ব্যাটারি, এটাকে বলা হয় সোর্স। আর ইয়েলো, তিনটা যে লাইট দেখতেছো বাল্ব, এগুলো হচ্ছে লোড। তো তিনটা লোড একটা পরপর ভাবে সংযুক্ত করা আছে একটা ব্যাটারির সাথে। তো এখন আসো, বৈদ্যুতিক সার্কিট বা ইলেকট্রিক সার্কিট একটি আবদ্ধ পথ, যে পথের মধ্য দিয়ে উৎস বা সোর্স হতে কারেন্ট বের হয়ে বিভিন্ন রোধ অতিক্রম করে সোর্সে আবার ফিরে আসে, অথবা কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকেই সার্কিট বলা হয়। শিক্ষার্থী, খেয়াল করো, আমরা বললাম এটা একটা সোর্স, এইখানে একটা ব্যাটারি লাগানো আছে, তাই এটা একটা সোর্স। প্রত্যেকটা ব্যাটারির দুইটা প্রান্ত থাকে, একটা পজিটিভ প্রান্ত, একটা নেগেটিভ প্রান্ত। এই যে একটা পিন দেখতেছো, টুপির মতো, এটা হলো পজিটিভ। তো এইখান থেকে কারেন্ট প্রবাহিত হয়ে এই বাল্ব দিয়ে, এই বাল্বের ফিলামেন্ট আছে, ফিলামেন্ট দিয়ে আবার পরিবাহী দিয়ে আবার ফিলামেন্ট দিয়ে পরিবাহী দিয়ে আবার ফিলামেন্ট হয়ে ব্যাটারিতে ফিরে আসতেছে। তো দেখো, এই যে কারেন্ট একটা প্রবাহ হওয়ার সম্পূর্ণ একটা পথ। তো আমরা বলতে পারি সার্কিট কাকে বলে? কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকে সার্কিট বলে। এখানে খেয়াল করো, এই চিত্রটাকে আরেকভাবে প্রেজেন্ট করা হয়েছে। এই যে তোমরা এটা দেখতেছো, এই যে দাড়ি দাড়ি দাড়ি, বড় ছোট বড় আবার ছোট, এখানে আবার লেখা আছে ভিএস। এসতে হচ্ছে সোর্স আর ভিতে হচ্ছে ভোল্টেজ। তাহলে ভিএস দ্বারা কি বোঝাচ্ছি আমরা? ভিএস হচ্ছে ভোল্টেজ সোর্স। আর এখানে R1, R2, R3। আমরা বামের চিত্রে ইয়েলো কালারের লাইট দেখিয়েছি বা বাল্ব। এই বাল্বগুলাই আমরা আরেকভাবে দেখিয়েছি R1, R2, R3 এর। অর্থাৎ এখানে রেজিস্টর, আমরা এর আগে পড়িয়েছি রেজিস্টর অথবা রেজিস্ট্যান্স, সেগুলোই আমরা এখানে দেখিয়েছি। R1 মানে 1 নম্বর রেজিস্টর, R2 হচ্ছে 2 নম্বর রেজিস্টর এবং R3 3 নম্বর রেজিস্টর। তো শিক্ষার্থী, এটা ভোল্টেজ সোর্স, এভাবেও আমরা ভোল্টেজ ভোল্টেজ সোর্সের একটা ভোল্টেজের প্রতীক। তো এইভাবেও আমরা প্রকাশ করতে পারবো। এই সোর্স থেকে দেখো, খেয়াল করো, আমরা জানি ব্যাটারির এই দুইটা প্রান্ত, একটা হচ্ছে বড় প্রান্ত, একটা হচ্ছে ছোট প্রান্ত। তো বড় প্রান্তটা অলওয়েজ পজিটিভ, এটা তোমার মনে রাখবে। অর্থাৎ এই প্রান্ত হচ্ছে প্লাস আর এই প্রান্তটা হচ্ছে মাইনাস। ডিসি কারেন্ট দেখো, এটা কিন্তু ডিসি সোর্স। তো ডিসি কারেন্ট পজিটিভ থেকে প্রবাহিত হয়ে নেগেটিভে চলে আসে। তো শিক্ষার্থী, তাহলে আমরা সার্কিট কাকে বলে বলতে পারবো খুব সহজেই। দেখো, কারেন্ট এখান থেকে স্টার্ট হয়ে এই লোডটা দিয়ে প্রবাহিত হয়, এই লোডটা দিয়ে প্রবাহিত হয়, এই লোডটা দিয়ে প্রবাহিত আবার এখানে ফিরে আসতেছে। তাহলে বোঝা যাচ্ছে যে কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকে বলা হয় সার্কিট। আচ্ছা, এখন আর একভাবে বলতে পারো,
ধরো এখানে কাটা আছে, এই R1 এবং R2 রেজিস্টারের মধ্যে তারটা কাটে দেওয়া আছে, কাটা আছে, মানে রাস্তা ওপেন আছে। তাহলে কি এখান থেকে কারেন্ট প্রবাহিত হয়ে এদিক দিয়ে যাইতে পারবে? তোমাদের কাছে কোশ্চেন রয়ে গেল, তোমরা কমেন্ট করে আমাকে জানাও। আমি আবারও বলছি, R1 এবং R2-র মাঝে যে পরিবাহী তারটা আছে এই তারটা কেটে দিলাম। কেটে দিলে তাহলে কি আমার এই সোর্স থেকে কারেন্ট প্রবাহিত হয়ে R1 থেকে R2 R3-তে আসবে কি না? হ্যাঁ না এটা বললেই হবে। আচ্ছা, তোমাদের উত্তরের সাথে সাথে আমি যোগ করি, যেহেতু এখানে কারেন্ট প্রবাহের রাস্তা নাই, সুতরাং কারেন্ট R1 থেকে R2 রেজিস্টরে প্রবাহিত হবে না, কারণ এখানে রাস্তা নাই, রাস্তা কাটা, তার কাটা, আমরা তো সহজেই জানি। একটা বাল্বের যদি তার কাটা থাকে তো বাল্বটাতে কারেন্ট আসবে না এবং বাল্বটা জ্বলবে না, তোমরা জানো। আচ্ছা, তাহলে তো দেখো এখানে তার কাটা আছে মানে এটাকে বলে ওপেন আছে, এটাকে বলে ওপেন সার্কিট, খোলা আছে। তো ওপেন সার্কিট যে দেখো, আমার খেয়াল করো, আমি কিন্তু কি বললাম, ওপেন সার্কিট, তাহলে এটাও একটা সার্কিট। তাহলে আমরা সার্কিটের সংজ্ঞাটা কিভাবে বলতে পারি? যদি তার ক্লোজ থাকে মানে যদি তার লাগানো থাকে তাহলে কারেন্ট প্রবাহিত হচ্ছে, যদি তার ওপেন থাকে মানে খোলা থাকে তাহলে কারেন্ট প্রবাহিত হচ্ছে না। তাহলে যখন ক্লোজ আছে তাহলে ক্লোজ সার্কিট, যখন ওপেন আছে এটাকে বলে ওপেন সার্কিট। তো ক্লোজ থাকলে ক্লোজ সার্কিট, ওপেন থাকলে ওপেন সার্কিট। তাহলে দেখো আমি কিন্তু ক্লোজ অবস্থাও সার্কিট বলতেছি, ওপেন অবস্থাও সার্কিট বলতেছি, আমার কথাগুলো তোমরা ক্যাচ করার চেষ্টা করো। তাহলে আমি একটু আগে বললাম যে কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকে সার্কিট বলে, তো এই কথাটা আমার ঠিক থাকতেছে না। তাহলে কি বলতে হবে? কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকে সার্কিট বলে এটাও বললে হবে, অথবা তোমরা স্ট্যান্ডার্ড হচ্ছে যে পথ দিয়ে কারেন্ট সম্পূর্ণভাবে প্রবাহিত হয় অথবা হতে চায়। খেয়াল করো, যদি ওপেন থাকতো তাহলে কারেন্ট প্রবাহিত হতে চাচ্ছে কিন্তু হতে পারতেছে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সহজেই বলতে পারি স্ট্যান্ডার্ড সংজ্ঞা সার্কিট কাকে বলে, যে পথ দিয়ে কারেন্ট সম্পূর্ণভাবে প্রবাহিত হয় বা হতে চায় তাকে বলা হয় সার্কিট। আশা করি তোমরা আমার সংজ্ঞাটা বুঝতে পেরেছো। সুন্দর স্ট্যান্ডার্ড সংজ্ঞাটা তোমরা যারা যারা এখন পর্যন্ত আমার বুঝতে পেরেছো, কমেন্ট করে তোমরা বাংলায় লেখো যে সার্কিট কাকে বলে। আমি তোমার লেকচার শেষে দেখবো যে কে কে লিখতে পেরেছো। ওকে, এখন আমরা যে সার্কিট আলোচনা করলাম, এখন আদর্শ সার্কিট। এখন আমরা জানি না যে আদর্শ বয়, আদর্শ স্টুডেন্ট, আদর্শ ফাদার, আদর্শ টিচার, কিছু কিছু বৈশিষ্ট্যের উপর এগুলোকে ডিফাইন করা হয়। তা আদর্শ সার্কিটও সেম, যে সার্কিটে 5টা উপাদান বা 5 এলিমেন্টস বিদ্যমান আছে ওই সমস্ত সার্কিটকে বলা হয় আদর্শ সার্কিট। তা আদর্শ সার্কিটের, তাহলে আমরা জানলাম 5টা উপাদান থাকতে হবে, তাহলে আদর্শ সার্কিটের 5টা উপাদান থাকা প্রয়োজন, যেগুলো হচ্ছে 1 নম্বরে ভোল্টেজের উৎস বা ভোল্টেজ সোর্স, উদাহরণ হিসেবে ব্যাটারি অথবা জেনারেটর। ডান দিকে চিত্রটা একটু খেয়াল করো, এই যে চিত্রটা দেখতো সেটা সার্কিটের চিত্র, এই সার্কিটটাতেই 5টা উপাদান বিদ্যমান, সুতরাং এই সার্কিটটা হচ্ছে আদর্শ সার্কিট। শিক্ষার্থী, কিছু কিছু সার্কিটে 5টা উপাদান নাই, সেটাও সার্কিট কিন্তু আদর্শ সার্কিট নয়। আর যে সার্কিটে 5টা উপাদান পাওয়া যাবে এটা আদর্শ সার্কিট। 2 নম্বরে পরিবাহী তার, অর্থাৎ যে তার বা কেবল দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, উদাহরণ হিসেবে কপার তারও হতে পারে, অ্যালুমিনিয়াম তারও হতে পারে। এখন দেখো এই সার্কিটে আমাদের পরিবাহী তার কোনটা? এই যে পরিবাহী যে হয়, যে কারেন্টটা পরিবাহী হয় তারটার মাধ্যমে, এটা হচ্ছে পরিবাহী তার। 3 নম্বরে বৈদ্যুতিক লোড। বৈদ্যুতিক লোড উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বাতি অথবা ফ্যান। এই দেখো আমরা যে পাশের চিত্র দেখতেছি এখানে লোড, এই যে এইটা হচ্ছে লোডের সিম্বল, এখানে বাতি অথবা ফ্যান তোমরা ইউজ করতে পারো। 4 হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সুইচ, অর্থাৎ লাইটটা, ধরো এটা যদি লাইট হয় বা বাতি হয়, এই বাতিটাকে আমি অন অফ করব কিসের মাধ্যমে? অবশ্যই সুইচের মাধ্যমে। তাহলে সুইচটা হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং ডিভাইস। সর্বশেষ 5 নম্বর হচ্ছে রক্ষণ যন্ত্র, রক্ষণ বা প্রোটেক্টিভ ডিভাইস, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ফিউজ বা সার্কিট ব্রেকার। শিক্ষার্থী, যে এখানে দেখো, এখানে কিন্তু এটা কন্ট্রোল ডিভাইস না, এটা হচ্ছে প্রোটেক্টিভ ডিভাইস বা এটা হচ্ছে রক্ষণ যন্ত্র। এটা একটু মিস্টেক আছে, আমি নেট থেকে চিত্রটা নিয়েছি, চিত্রটা কোথাও পাই নাই। তো এই যে চিত্র দেখতেছো এই বক্স আকারে, এটা হচ্ছে তোমার ফিউজ। তো ফিউজটাকে আমরা বলবো কোন যন্ত্র? রক্ষণ যন্ত্র বা ইংরেজিতে প্রোটেক্টিভ ডিভাইস। আমি যদি তোমাদের ফাইভেতে বলি যে একটা প্রোটেক্টিভ ডিভাইসের নাম বলো, তোমার বলতে হবে ফিউজ অথবা সার্কিট ব্রেকার। আবার আমি যদি বলি একটা কন্ট্রোলিং ডিভাইসের নাম বলো, তাহলে বলতে হবে সুইচ, কারণ সুইচের মাধ্যমে আমরা বাতি বা ফ্যানকে কন্ট্রোল করতে পারি।
বন্ধ করতে পারি, অন করতে পারি। ওকে, এখন আমি আবারও একটু রিপিট করতেছি। আদর্শ সার্কিট কাকে বলে? তো সংজ্ঞা হচ্ছে যে সার্কিটের মধ্যে 5টা উপাদান বিদ্যমান তাকে বলা হয় আদর্শ সার্কিট। আর উপাদানগুলো হচ্ছে ভোল্টেজ সোর্স, পরিবাহী তার, লোড, কন্ট্রোলিং ডিভাইস এবং প্রোটেক্টিভ ডিভাইস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কোশ্চেন করবে। এবার এই সার্কিটের প্রকারভেদ, আমরা যে সার্কিট পড়লাম এই সার্কিটের প্রকারভেদ। বৈদ্যুতিক সার্কিট প্রধানত 3 প্রকার: 1 সিরিজ সার্কিট, 2 প্যারালাল সার্কিট, 3 হচ্ছে মিশ্র সার্কিট। শিক্ষার্থী, আমরা যে সার্কিটের সংজ্ঞা শুরুতে পড়লাম, তারপরে পড়লাম সার্কিটের উপাদান, তারপরে আমরা প্রতি সার্কিটের প্রকারভেদ। তো সার্কিটের প্রকারভেদে আমরা জানলাম সার্কিট প্রধানত 3 প্রকার: সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং হচ্ছে মিশ্র সার্কিট। তো আসো সিরিজ সার্কিটের সাথে পরিচয় হই। সিরিজ, সিরিজ মানে কি? একটার পর একটার পর একটা সিরিজ। আচ্ছা, দেখা যাক। যখন কতগুলো বৈদ্যুতিক লোডকে উৎসের আড়াআড়িতে একের পর এক এমনভাবে সংযোগ করা হয় যাতে কারেন্ট প্রবাহের একটা মাত্র পথ থাকে তাকে সিরিজ সার্কিট বলে। সেক্ষেত্রে তোমরা এক কথায় বলতে পারো যে সার্কিটে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ তাকে বলা হয় সিরিজ সার্কিট, ওই সার্কিটকে বলা হয় সিরিজ সার্কিট। আমি আবারও বলছি, সিরিজ সার্কিট বলতে কি বোঝায়? এটা ইম্পর্টেন্ট, এর বেসিক তোমাদেরকে আমি কোশ্চেন ধরতে পারি ভাইভাতে এবং কুইজও ধরতে পারি যখন তোমাদের প্রতিষ্ঠান খুলবে। আচ্ছা, তোমরা তাহলে কি বললে হবে? যে সার্কিটে কারেন্ট প্রবাহের একটা মাত্র পথ, মানে পথ বা রাস্তা একটা, এটা হচ্ছে তোমাদের ভোল্টেজ সোর্স। এখান থেকে ভোল্টেজ প্রবাহিত হয়ে দেখো এই যে যাচ্ছে, আইএস বলা আছে, এই যে যাচ্ছে R2, R1, R2, R3 হবে, এখানে 1 হবে, R1, R2, R3, এগুলোতে থ্রো হয়ে এই পরিবাহী দিয়ে আসতেছে। তাহলে সেখানে দেখো তো এই চিত্রতে কারেন্ট প্রবাহের কয়টা পথ আছে? অবশ্যই একটা পথ আছে। তাহলে আমরা বলতে পারলাম যে কারেন্ট প্রবাহের একটা পথ হলো সিরিজ সার্কিট। আচ্ছা, আর একভাবে বলতে পারো সিরিজ সার্কিট কাকে বলে। দেখো, এটা হচ্ছে প্রথম লোড, তাহলে প্রথম লোডের দ্বিতীয় প্রান্ত, এটা হচ্ছে প্রথম প্রান্ত, এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত। এটা দ্বিতীয় লোড, দ্বিতীয় লোড এটা প্রথম প্রান্ত, এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত। শিক্ষার্থী, আমার চিত্রটা একটু খেয়াল করো। এটা হচ্ছে তৃতীয় লোড, তৃতীয় লোডে এটা প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত। তো সিরিজ সার্কিটের সংজ্ঞাটা আরেকভাবে আমরা বলতে পারি: প্রথম লোডের দ্বিতীয় প্রান্ত দ্বিতীয় লোডের প্রথম প্রান্তের সাথে সংযুক্ত। আবার দ্বিতীয় লোডের দ্বিতীয় প্রান্ত তৃতীয় লোডের প্রথম প্রান্তের সঙ্গে সংযুক্ত। এইভাবে একের পর এক যে সার্কিটে লোডগুলো সংযুক্ত থাকে তাকে বলা হয় সিরিজ সার্কিট। আশা করি তোমরা সিরিজ সার্কিটের সংজ্ঞা বুঝতে পেরেছ। এবারে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। সিরিজ সার্কিটের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা তা আলোচনা করব। চিত্রটাতে দেখতেছো উপরে, এই চিত্রটা হচ্ছে একটা সিরিজ সার্কিটের। কারণ কি, এখানে যদি এই ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট প্রবাহিত হয় এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে যায়, দেখো আবার সোর্সে ফিরে আসতেছে, তার মানে কারেন্ট প্রবাহ এখানে একটি মাত্র পথ। সুতরাং এটা হচ্ছে একটা সিরিজ সার্কিট। খুব সহজেই তোমরা সার্কিট দেখে এখন বলতে পারবে যে কোনটা সিরিজ সার্কিট। আচ্ছা শিক্ষার্থী, একটু পরিচয় করে দিই। এটা ভি হচ্ছে ভোল্টেজ সোর্স, আই হচ্ছে কারেন্ট, আর ওয়ান হচ্ছে এই লোডের রেজিস্ট্যান্স, আর টু হচ্ছে এই লোডের রেজিস্ট্যান্স মানে 2 নম্বর লোডের, আর থ্রি হচ্ছে 3 নম্বর লোডের রেজিস্ট্যান্স বা রেজিস্টর। আর আর ওয়ানের লোডের সাথে যে নিচে ভি ওয়ান লেখা আছে খেয়াল করো, এই ভি ওয়ান হচ্ছে আর ওয়ান লোডের ভোল্টেজ, ভি টু হচ্ছে আর টু লোডের ভোল্টেজ এবং ভি থ্রি হচ্ছে আর থ্রি অর্থাৎ 3 নম্বর লোডের ভোল্টেজ। এই হলো চিত্রের পরিচয়। আসো 1 নম্বরটা দেখি। প্রথমেই সিরিজে যুক্ত প্রতিটি রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। খেয়াল করো তো, আর ওয়ান আর টু আর থ্রি যতগুলো রেজিস্ট্যান্স থাক না এখন, এর মধ্যে আরও থাকতে পারে, তো সবগুলো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে একই কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই দেখো, এই যে কারেন্টটা এখানে বের হইলো সোর্স থেকে, ওই কারেন্টটা এই শাখাগুলো দিয়ে বের হয়ে যাচ্ছে। তার মানে এটা হলো আই। যদি এটা টোটাল আই হয়, এখানে তাহলে ধরলাম যেহেতু আর ওয়ান লোড তাহলে আই ওয়ান, এখানে যেহেতু আর টু লোড তাহলে এখানে আই টু, এখানে যেহেতু আর থ্রি লোড তাহলে এখানে আই থ্রি। তো শিক্ষার্থী, তাহলে আমরা লিখতে পারি আই সমান আই ওয়ান সমান আই টু সমান আই থ্রি। তাহলে সিরিজে কারেন্ট সমান, মোট কারেন্ট যা প্রত্যেকটা শাখার মধ্যে দিয়ে একই কারেন্ট। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সিরিজে যুক্ত প্রতিটি রেজিস্ট্যান্সের আড়াআড়ি ভোল্টেজের যোগফল সর্বকৃত মোট যোগফলের সমান। অর্থাৎ সিরিজে ভোল্টেজ অসমান কারেন্ট সমান। দেখো খেয়াল করো, ভোল্টেজ অসমান কারেন্ট সমান, প্রত্যেকটা শাখার কারেন্ট সমান। আর ভোল্টেজ কি?
যতগুলো শাখা আছে সবগুলো শাখার যোগফলের সমান মোট ভোল্টেজ। তাহলে টোটাল ভি আমাদের মোট ভোল্টেজ, এই যে ভি সাপ্লাই ভোল্টেজ। তাহলে এখন আমাদের সাপ্লাই ভোল্টেজ সমান কি লিখতে পারবো, যতগুলো শাখা আছে সবগুলো যোগফল, V1 প্লাস V2 প্লাস V3 প্লাস ডট ডট যতগুলো সবগুলো এইভাবে যোগ। আশা করি 2 নম্বরটাও বুঝতে পেরেছো। এবার 3, সিরিজে যুক্ত প্রতিটি রেজিস্ট্যান্সের যোগফল সার্কিটের মোট রোধের মানের সমান। খেয়াল করো, এখন আমরা 3টে জিনিস বের করি। 1 নম্বর হচ্ছে মোট কারেন্ট, মোট ভোল্টেজ, মোট রেজিস্ট্যান্স। সিরিজ সার্কিটের ক্ষেত্রে মোট কারেন্টটা হচ্ছে প্রত্যেকটা শাখার কারেন্ট, আর মোট ভোল্টেজ হচ্ছে প্রত্যেকটা শাখার ভোল্টেজের যোগফল। অনুরূপভাবেও মোট রেজিস্ট্যান্স হচ্ছে প্রত্যেকটা শাখার রেজিস্ট্যান্সের যোগফল। যতগুলো রেজিস্ট্যান্স থাকবে সবগুলো যোগফল। আমরা এখানে উপরের চিত্রে 3টে রেজিস্ট্যান্স দেখিয়েছি, এই জন্য 3টে রেজিস্ট্যান্স যোগ করেছি। আরও যে রেজিস্ট্যান্স থাকে এই জন্য আমি প্লাসের মধ্যে ডট 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 দেখিয়েছি শিক্ষার্থী। 4 নম্বর, এতে একটা লোড অকেজো হয়ে গেলে বাকি লোডগুলো আর কাজ করে না। ধরো R1 একটা বাতি, R2 একটা বাতি, R3 আর একটা বাতি। এখন মাঝের যে বাতিটা আছে R2 বাতিটা, এই বাতিটা যদি ফিউজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে ফিউজ হয়ে যাবে, ফিলামেন্ট কেটে যায়। তা ফিলামেন্ট কেটে গেলে এই বাতির মধ্যে দিয়ে আর কোনো কারেন্ট প্রবাহিত হতে পারে না। সুতরাং কোনো বাতি আর কাজ করবে না, সবগুলো অকেজো হয়ে গেল। কারণ কি, পজিটিভ নেগেটিভ দুইটাই প্রান্ত যদি বাতির সাথে সংযুক্ত না হয় তাহলে এই বাতিটা জ্বলবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে 5, লোডগুলোকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায় না। দেখো, এই লোডগুলোকে যদি তোমরা নিয়ন্ত্রণ করতে চাও, আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায় না, একটা সুইচের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। সর্বশেষ 6, সবগুলো লোড পূর্ণ ভোল্টেজ পায় না। যে লোডগুলো আমরা ব্যবহার করবো সিরিজে, সবগুলো লোড পূর্ণ ভোল্টেজ পাবে না। প্রথম লোডটা সবচেয়ে বেশি ভোল্টেজ পাবে, তারপরটা একটু কম পাবে, তারপর একটা আর একটু কম পাবে, তারপরে এইভাবে শেষ হয়ে যাবে। এইভাবে লাস্ট যে বাতিটা থাকবে এটা মিনিট মিনিট করে জ্বলবে। এই পয়েন্টটা একটু ইয়ে আছে তোমাদের বোঝার জন্য, তো পরে যখন আমরা প্র্যাকটিক্যাল করব তখন তোমাদেরকে এটা আমি দেখাবো যে আসলেই শেষের লোডটা মিট মিট করে জ্বলে, অথবা আরও যদি লাগাই জ্বলবেই না, আলোই পাবে না। হ্যাঁ, এই হলো সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। তো শিক্ষার্থী, এবারে সিরিজ সার্কিটের ক্ষেত্রে একটা প্রমাণ আছে, আরটি সমান প্রমাণ করা যে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট ডট যতগুলো রেজিস্ট্যান্স থাকে সবগুলোই, অর্থাৎ এটা একটা বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা আমরা দেখে গেলাম সিরিজ সার্কিটের বেলায়। এই বৈশিষ্ট্যটা আমরা প্রমাণ করে দেখবো যে আসলেই এরকমভাবে হয় কিনা। অথবা তোমাদের এই কোশ্চেনটা আরেকভাবে আসতে পারে, দেখাও যে সিরিজে যুক্ত রেজিস্ট্যান্সগুলোর সমতুল্য রেজিস্ট্যান্স সবগুলো রেজিস্ট্যান্সগুলোর যোগফলের সমান। আচ্ছা, দেখা যাক, সমাধানে আসি। আমরা জানি সিরিজে যুক্ত প্রতিটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। 1 নম্বর বৈশিষ্ট্য যেটা আমরা জানলাম। তাহলে অর্থাৎ কি দাঁড়াচ্ছে, I সমান I1 সমান I2 সমান I3। শিক্ষার্থী খেয়াল করো, প্রমাণটা অনেক ইম্পর্টেন্ট, তোমাদের বোর্ড কোশ্চেনে আসবে রচনামূলক প্রশ্নে। আচ্ছা, আমরা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য জানলাম যে কারেন্টের মান সিরিজে সমান। তাহলে I সমান I1 সমান I2 সমান I3। এখানে শুধু এই কথাটা লিখিয়ে দিয়ে আমরা গাণিতিক রূপটা লিখলাম, সমান ডট ডট ডট, আরও যদি থাকে এই জন্য আমি ডট 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 দিয়েছি। সিরিজে যুক্ত প্রতিটি রেজিস্ট্যান্সের আড়াআড়ি ভোল্টেজের যোগফল সরবরাহকৃত মোট ভোল্টেজের সমান। তো সেক্ষেত্রে আমরা যে 2 নম্বর বৈশিষ্ট্যটা জানলাম, সেই বৈশিষ্ট্যটাই আমি এখানে লিখেছি, অর্থাৎ V1 V1 প্লাস V2 প্লাস V3 সিরিজের বেলায়। তাহলে এখন শিক্ষার্থী দেখো, ভি সমান যদি V1 প্লাস V2 প্লাস V3 হয়, তাহলে আমরা জানি ভি সমান, আমরা এর আগে সূত্র পড়েছি, ওহমের সূত্র। ভি সমান আমরা কী লিখতে পারি, IR। তো যেহেতু ভিটা আছে টোটাল ভিটি, তাহলে আমরা কি লিখতে পারি, I ইন্টু RT। এখন I1 এর ক্ষেত্রে কি হবে, ভি সমান যেহেতু IR, তাহলে I1 এর ক্ষেত্রে, V1 এর ক্ষেত্রে I1 ইন্টু R1 প্লাস, এই যে প্লাস চিহ্ন প্লাস। এবার V2 বেলা কী হবে, I2 ইন্টু R2 প্লাস, এই যে প্লাস চিহ্ন এখানে ছিল, এখানে প্লাস চিহ্ন। এবার V3 বেলা কী হবে, যেহেতু ভি সমান IR, তাহলে V3 বেলাও হচ্ছে V3 সমান হচ্ছে I3 ইন্টু R3 প্লাস ডট ডট ডট। আশা করি তোমরা এই সূত্রটাও খুব সহজে বুঝতে পেরেছো। এখন শিক্ষার্থী খেয়াল করো, যেহেতু I সমান I1 সমান I2 সমান I3 প্রত্যেকটা সমান, তাহলে I1 I2 I3 যেগুলো দেখতেছো এগুলো পরিবর্তে আমরা I লিখতে পারি। তাহলে I1 এর জায়গায় I লিখলাম, I2 পরিবর্তে I লিখলাম, I3 পরিবর্তে I লিখলাম। এবারে এই সবগুলো যে প্রত্যেকটাতে যে I আছে, I কমন নিলাম। কমন নিয়ে কি হচ্ছে, কি থাকতেছে, R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট ডট ডট। এখন শিক্ষার্থী দেখো, এই যে I আর এই যে ব্র্যাকেটের সামনে I, দেখো দেখি সমান চিহ্নের বাম দিকে I, সমান চিহ্নের ডান দিকে I, তাহলে I একই যদি হয় তাহলে তোমরা নিশ্চয়ই জানো তুলে দেওয়া যায় বা কেটে যায়।
তাহলে আই আই কেটে গেল, কেটে যায় কি থাকতেছে আর টি। তাহলে অতএব আর টি ইজ ইকুয়াল আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস ডট 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 প্রমাণিত। আশা করি তোমরা খুব সহজেই প্রমাণটা বুঝতে পেরেছ। আচ্ছা শিক্ষার্থী, আমি ডান দিকে একই জিনিস তুলে ধরেছি। সিরিজের ক্ষেত্রে আই সমান আই ওয়ান, আই ওয়ান সমান আই টু সমান আই থ্রি। আর সিরিজের ক্ষেত্রে বৈশিষ্ট্য 2 নম্বর যে বৈশিষ্ট্যটা ভি সমান ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। আর আর এর রেজিস্ট্যান্সের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মোট রেজিস্ট্যান্স, এখানে আর টি হবে, আর টি সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। আর আমরা সূত্র জানি আই সমান ভি ভাগিত আর, এখান থেকে লেখা যায় ভি সমান আই আর। এই হলো তোমাদের প্রমাণের জন্য খুব সহজ একটা প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে একটু আলোচনা করবো প্যারালাল সার্কিট। খুব বেশি আলোচনা করবো না আজকে, শুধু প্যারালাল সার্কিট কাকে বলে, বৈশিষ্ট্য এবং পার্থক্য দিয়ে শেষ করে দিব। তো প্যারালাল সার্কিট, যখন কতগুলো রেজিস্ট্যান্সের প্রথম প্রান্তগুলো এক বিন্দুতে এবং দ্বিতীয় প্রান্তগুলো অপর এক বিন্দুতে সংযোগপূর্বক উৎসের আড়াআড়িতে এমনভাবে সংযোগ করা হয় যাতে বর্তনীতে কারেন্ট প্রবাহের একাধিক পথ সৃষ্টি হয়, এরূপ বর্তনীকে প্যারালাল সার্কিট বলে। তো সেক্ষেত্রে আমরা জানলাম সিরিজ সার্কিটের কারেন্ট প্রবাহ একটা মাত্র পথ। তোমরা এভাবে বলতে পারো যে সার্কিটের কারেন্ট প্রবাহের একাধিক পথ, মানে একের অধিক, দুইটার বেশি হতে হয়, তো দুইটা অথবা তার বেশি, সেই সার্কিটকে বলা হয় প্যারালাল সার্কিট। তো সেক্ষেত্রে দেখো এখানে একটা চিত্র তোমাদের তুলে ধরেছে, এটা হচ্ছে আগের মতোই, এটা হচ্ছে ব্যাটারি। এই ব্যাটারিটার সাথে তিনটা বাতি সংযুক্ত আছে। তো বাতি তিনটে এবার দেখো তো একটু আলাদাভাবে সংযুক্ত আছে। এই সংযুক্তটা যেভাবে দেখতে হচ্ছে, এই সংযোগটাকেই বলা হয় প্যারালাল সংযোগ বা প্যারালাল সার্কিট। তাহলে দেখো খেয়াল করো, এই ভোল্ট বা কি বলে ব্যাটারি থেকে কারেন্ট প্রবাহিত হয়ে দেখো এখান দিয়ে আসে, এখানে একই পয়েন্ট পর্যন্ত আসতেছে। এই পয়েন্টে আসে দেখতেছি এখানে একটা রাস্তা এদিকে যাবে, আবার এখানে একটা রাস্তা এদিকেও যাবে, আবার এখানে একটা রাস্তা এইদিকেও যাবে। তাহলে দেখো তিনটে রাস্তা কারেন্ট প্রবাহের পাওয়া গেল। তো যে সার্কিটে কারেন্ট প্রবাহের একাধিক পথ তাকে বলা হয় প্যারালাল সার্কিট। সেক্ষেত্রে তোমরা এই সংজ্ঞাটাকে আর একভাবে বলতে পারো। দেখো এখানে একের অধিক লোড আছে, এগুলো লোড, বাতিগুলোকে বলা হয় লোড। এই লোডগুলার সবগুলো লোডের প্রথম প্রান্ত এক দিকে আর দ্বিতীয় প্রান্ত আর এক দিকে। তাহলে আমরা বলতে পারি যে সার্কিটের সবগুলো লোডের প্রথম প্রান্ত এক বিন্দুতে, আবার দ্বিতীয় প্রান্ত সোর্স বা ব্যাটারির আর এক বিন্দুতে সংযুক্ত, তাকে বলা হয় প্যারালাল সার্কিট। এই সার্কিটে আমি আরেকভাবে এখানে প্রকাশ করেছি। এখানে হচ্ছে আর ওয়ান, আর টু, আর থ্রি, আর ফোর, আর এখানে ভোল্টেজ সোর্স বা ব্যাটারি। এই সেম কথা, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা জানলাম প্যারালাল সার্কিট কাকে বলে। এবার প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। তো প্যারালালে সংযুক্ত প্রতিটা রেজিস্টরের মধ্য দিয়ে একই পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হয়। একটু দেখো আলাদা, ডিফারেন্ট। সিরিজ সার্কিট থেকে প্যারালাল সার্কিট ডিফারেন্ট। সিরিজ সার্কিটে জানলাম কারেন্ট সমান, এখানে প্যারালাল সার্কিট জানতেছি ভোল্টেজ সমান, মোট ভোল্টেজ সমান, প্রত্যেকটা শাখার ভোল্টেজ একই, ভি ওয়ান সমান ভি টু সমান ভি থ্রি। 2 নম্বর হচ্ছে সমান্তরাল শাখার বিভিন্ন রেজিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফল বর্তনীর মোট কারেন্টের সমান। অর্থাৎ 2 নম্বরটা হচ্ছে আমরা জানি যে সিরিজে ছিল কারেন্ট সমান, এখন ভোল্টেজে প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান, কারেন্ট অসমান। তা কারেন্টটা কী তাহলে হবে, ওই উল্টা, মোট কারেন্ট হবে প্রত্যেকটা শাখার কারেন্টের যোগফলের সমান। 3 নম্বর সমান্তরাল শাখার সমতুল্য রোধের বিপরীত মান সমান্তরালে যুক্ত বিভিন্ন রোধের বিপরীত মানের যোগফলের সমান। অর্থাৎ বিপরীত আর কি, উল্টা, 1 ডিভাইডেড আর টি সমান সমান হচ্ছে 1 ডিভাইড আর ওয়ান প্লাস 1 ডিভাইড আর টু প্লাস 1 ডিভাইড আর থ্রি প্লাস ডট ডট ডট। এতে একটা লোড অকেজ হয়ে গেলেও বাকি লোডগুলো কার্যকর থাকে। 5 হচ্ছে লোডগুলোকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়। 6 সবগুলো লোড পূর্ণ ভোল্টেজ পায়। এই হলো প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। শিক্ষার্থী তোমরা দেখো, দেখলেই ইনশাআল্লাহ বুঝতে পারবে। তো ডান দিকে একটা চিত্র তুলে ধরেছি, এটা হচ্ছে প্যারালাল সার্কিটের চিত্র। এটা ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্সটা থেকে কারেন্ট প্রবাহিত হয়, দেখো এই পয়েন্ট পর্যন্ত আই কারেন্ট হবে। তারপরে এই শাখায় যে কারেন্টটা যাবে এটাকে ডিফাইন করেছি আই ওয়ান, আর আর টু শাখায় যে কারেন্টটা যাবে এটাকে ডিফাইন করেছি আই টু। তাহলে দেখো এখানে কারেন্ট প্রবাহের দুইটা রাস্তা হয়ে গেল, এখানে একটা রাস্তা, এখানে একটা রাস্তা বা পথ। এই হলো প্যারালাল সার্কিট। তো প্যারালাল সার্কিটে আমরা তিনটে বৈশিষ্ট্য জানলাম, সেটা একটু মনে রাখো, ইম্পর্টেন্ট গাণিতিক রূপ আকারে। প্যারালাল সার্কিটের ভোল্টেজ সমান, অর্থাৎ ভি সমান ভি ওয়ান সমান ভি টু সমান ভি থ্রি। প্যারালাল সার্কিটের ভোল্টেজ অসমান, মোট ভোল্টেজ হচ্ছে প্রত্যেকটা শাখার ভোল্টেজ যোগফলের সমান, অর্থাৎ আইটি বা আই সমান হচ্ছে আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি। আর প্যারালাল সার্কিটের যে মোট রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে মোট রেজিস্ট্যান্স উল্টানুপাতিক, প্রত্যেকটা শাখার রেজিস্ট্যান্সের যোগফলের উল্টানুপাতিক। তাহলে লেখা যায় 1 ডিভাইড বাই আর টি বা আর
সমান সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এই হলো প্যারালাল সার্কিটের গাণিতিক রূপ বা বৈশিষ্ট্য। তো শিক্ষার্থী, এখন সিরিজ প্যারালাল সার্কিটের মধ্যে পার্থক্য, আজকে এটাই লাস্ট টপিক তোমাদের জন্য এই অধ্যায় থেকে। তো সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট। সিরিজ সার্কিট, ওই যে বৈশিষ্ট্য বললাম, ওই বৈশিষ্ট্যগুলোই এখানে আমি তুলে ধরেছি। তো শিক্ষার্থী, তাও একটু তোমাদের সাথে রিপিট করি। 1 নম্বরে, সিরিজযুক্ত প্রতি রেজিস্ট্যান্সের একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ সিরিজে কারেন্টের পরিমাণ সমান। আর প্যারালালে কারেন্টের পরিমাণ অসমান, মানে আলাদা আলাদা কারেন্ট প্রবাহিত হয়। 2 নম্বরে, প্রতিটা রেজিস্ট্যান্সের আড়াআড়ি ভোল্টেজের পার্থক্যের যোগফল সর্বাকৃত মোট ভোল্টেজ সমান। অর্থাৎ 2 নম্বর যে বৈশিষ্ট্যটা, সিরিজে ভোল্টেজ মোট ভোল্টেজ সমান প্রত্যেকটা শাখার ভোল্টেজের যোগফলের সমান। অর্থাৎ এখানে লেখা যায় ভিটি সমান ভি1 প্লাস ভি2 প্লাস ভি3। আর প্যারালাল ক্ষেত্রে প্রতিটা রেজিস্টর সমান ভোল্টেজ পায়, অর্থাৎ ভোল্টেজের মান সমান, মোট ভোল্টেজও যা, প্রত্যেকটা শাখার ভোল্টেজও তাই। 3 নম্বরে, সিরিজে যুক্ত প্রতিটি রেজিস্ট্যান্সের যোগফল সমস্ত সার্কিটের মোট রোধের সমান, অর্থাৎ আরটি সমান হচ্ছে আর1 প্লাস আর2 প্লাস আর3। আর প্যারালালে সমতুল্য রোধের বিপরীত মান সমান্তরালে যুক্ত প্রতি বিভিন্ন রোধের বিপরীত মানের যোগফলের সমান। ওই যে 3 নম্বর বৈশিষ্ট্যটা, অর্থাৎ 1 ভাগিত আর টি ইজ ইকুয়াল 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এই যে গাণিতিক রূপটা। 4, এতে একটা লোড অকেজ হয়ে গেলে বাকি লোডগুলো আর কাজ করে না, কিন্তু প্যারালালে অকেজ হয়ে গেলেও বাকি লোডগুলো কার্যকর থাকে বা কাজ করে। 5 হচ্ছে, লোডগুলোকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু প্যারালালে আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়। শিক্ষার্থী, তোমরা দেখলেই ইনশাআল্লাহ বুঝতে পারবে আশা রাখি। এখন তোমাদের প্রশ্ন, যত প্রশ্ন আছে আমি প্রশ্ন তোমাদের দেখবো। আচ্ছা যাক, তোমাদের এখন আমি প্রশ্ন দেখতে যাচ্ছি। আচ্ছা, তোমাদের যে কোশ্চেনগুলো আমি দেখতেছি, অনেকেই আমি কোশ্চেন করেছিলাম, তোমরা কোশ্চেন সুন্দরভাবে অ্যান্সার দিতে পেরেছো। আলহামদুলিল্লাহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেন অ্যান্সার দিতে পেরেছো। তোমাদের কোনো কোশ্চেন অ্যান্সার দেওয়ার মতো কোনো কোশ্চেন পাচ্ছি না, কিন্তু আমি যে কোশ্চেন তোমাদের করেছিলাম সেটা তোমরা সুন্দরভাবে অ্যান্সার দিতে পেরেছো। একজন প্রশ্ন করেছে, খন্দকার স্যার, বাসায় ভোল্টেজ উৎস হিসেবে কি ব্যবহার করা হয়? বাসায় যে ভোল্টেজ উৎস হিসেবে তোমাদের এখানে মেইন সুইচটা বা কাট আউট, যেটা তোমরা অনেকেই কাট আউট এখন ইউজ করে, এটাই হচ্ছে তোমাদের ভোল্টেজ সোর্স বা ভোল্টেজের উৎস। এই হলো তোমাদের আজকেই কোশ্চেন। তো ঠিক আছে, এখন আমরা তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিব। এই হোমওয়ার্ক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের একটা যে কোনো একটা সুন্দরভাবে একটা খাতায়, সেশনাল খাতা, এ4 সাথে লিখতে হবে না, একটা খাতায় লিখলেই হবে। খাতায় চ্যাপ্টার নেম, তারপর কোশ্চেনগুলো আমি দিই 1 2 3 করে লিখে অ্যান্সার করবে। তো 1 নম্বর হচ্ছে সার্কিট কাকে বলে, তোমরা পারবে আশা রাখি। 2 হচ্ছে, একটি আদর্শ সার্কিটে কী কী উপাদান থাকা আবশ্যক। 3, একটি আদর্শ সার্কিটের বর্তনী অঙ্কনকারী বিভিন্ন অংশ দেখাও। 4, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যগুলো লেখো। 5, সিরিজ সার্কিট কাকে বলে। 6, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যগুলো লেখো। 7, প্রমাণ করা যায় সিরিজ সার্কিটের ক্ষেত্রে আরটি সমান আর1 প্লাস আর2 প্লাস আর3 প্লাস ডট 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 এন। আর হচ্ছে, সিরিজ ও প্যারালাল সার্কিটের মধ্যে পার্থক্য লেখো। খুব সহজ সহজ কোশ্চেন, যেগুলো আমি আলোচনা করেছি। আশা রাখি তোমরা সবাই হোমওয়ার্কটা সুন্দরভাবে করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হোমওয়ার্ক কেউ অবহেলা করবে না। হোমওয়ার্কের উপর তোমাদের মার্কস আছে, এটা ফাইনাল মার্কসের সাথে যোগ হবে এবং তোমাদের জিপিএ বাড়বে। এই হোমওয়ার্কস আমি সুন্দর করে মূল্যায়ন করবো আফটার কলেজ যখন তোমার খুলবে তখন। এখন আগামী ক্লাসেরও 4 অধ্যায় আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, অর্থাৎ ইলেকট্রিক সার্কিটের ধারণা। এই 4 অধ্যায়ের বাকি যে অংশ, এই বাকি অংশ আলোচনা করবো। আজকে আমি 4 অধ্যায় সম্পূর্ণ করতে পারি নাই, আরও কিছু বাকি অংশ আছে, তো বাকি অংশ আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে বাসায় পড়াশোনা কন্টিনিউ করো, আল্লাহ তালার ইবাদত করো, দোয়া কালাম করো। আল্লাহ তালা দুনিয়া এবং আখরাত আমাদের সহজ করুক, এই কামনা করেই আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।